অভ্যুত্থানের হতাহতরা ইতিহাসের স্রষ্টা বললেন প্রধান উপদেষ্টা। যাত্রা শুরু করল জুলাই অভ্যুত্থান অধিদপ্তর। এনআইডি সেবা গ্রহণকারী 5 প্রতিষ্ঠানে তথ্য পাচারের প্রমাণ শোকজ করেছে নির্বাচন কমিশন, সতর্ক থাকার তাগিদ। রমজানকে সামনে রেখে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে শুরু টিসিবির ট্রাকসেল, মিলছে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর। প্যাকেজ নিলে সাশ্রয়ী হয় অর্ধেক। সবচাইতে ভালো গরিব মানুষের জন্য, আমরা যারা লাইনে দাঁড়াই নিম্ন মধ্যবিত্ত, এইভাবে দিলে আমাদের অনেক উপকার হয়। আমরা পাইলে আমাদের সংসারে স্বাচ্ছন্দ্য বোধ হয়। বাইরে তো তেলের দাম অনেক বেশি। পারভেজ মিয়া হত্যা মামলায় আনিসুল, সালমান শামসের ও পলক 4 দিনের রিমান্ডে। আরেক মামলায় জিজ্ঞাসাবাদে সাবেক আইজিপি। স্বৈরাচার সরকার শেখ হাসিনাও তো কল্পনাও করেনি এবং অন্য সাধারণ লোকও কল্পনা করেনি। পুলিশের মাধ্যমে অত্যাচার করে দেশকে শাসন করবে, এটা সে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে আল্লাহর গজব তার উপরে পড়ল। জনরোষে নিশ্চিহ্ন স্থাপনাটি যেন দম্ভীর ধ্বংসাবশেষ। অহংকারী শাসকের বড় সতর্কতা বলছেন সাধারণ মানুষ। অপারেশন ডেভিল হান্টে এখনো পর্যন্ত 1408 জন আটক। গাজীপুর থেকে সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন ইসলাম গ্রেপ্তার। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর চালুর মাধ্যমে রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জুলাই অভ্যুত্থানে শহীদ ও ক্ষতিগ্রস্তদের দায়িত্ব গ্রহণ করল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছে তাদের স্বীকৃতি দেওয়ার জন্য যত রাস্তা আছে সরকার সব পথে হাঁটবে বলেও মন্তব্য করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের যাত্রা উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অভ্যুত্থানের শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে আলাপকালে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। আন্দোলনের পরবর্তী সময়ে আন্দোলনকারী ও সরকার বিভাজনের দিকে হাঁটলে ভবিষ্যতে ভালো কিছু আসবে না উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বিভাজনের দিকে গেলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না। স্বৈরাচারের লোকেরা এখনো লুকিয়ে আছে জানিয়ে তিনি বলেন, এদের কোথাও জায়গা দেওয়া হবে না। নতুন বাংলাদেশ গড়তে যারা বাধা হবে তাদের আইনের হাতে তুলে দেওয়ারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আজকে যদি আমরা আর আপনারা হয়ে যাই, তাহলে এই নতুন বাংলাদেশ আর হবে না। বিভেদ হয়ে গেল। এই বিভাজনটা ভালো না। কারণ তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে। তারা চলে যায় নাই। তোমরা বলছো যে তারা সরকারে আছে, আমাদের তোমার গ্রামেও আছে। শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম, ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারতেছো? তুমি তো দুঃখ করতে এসছো আজকে। কাজেই সেই তেজ আসতে হবে না, এটাকে জায়গা দেবো না আমরা কোথাও। এনআইডি সেবা গ্রহণকারী 5টি প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে তথ্য পাচার করেছে। প্রাথমিক তদন্তে এর প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সাথে মত বিনিময় সভা শেষে কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আখতার হোসেন। অভিযুক্ত 5 প্রতিষ্ঠান হল স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের আইবাস। এই প্রতিষ্ঠানগুলোকে শোকজ করা হয়েছে বলেও জানান ইসি সচিব। তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোর অসতর্কতায় না ইচ্ছাকৃত এটা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সচিব আরও জানান, এনআইডি অনুবিভাগ থেকে 182টি প্রতিষ্ঠান সেবা নেয়। ডেটা ইউজের ক্ষেত্রে একটা সীমা রাখা উচিত। তথ্য পাচার ঠেকাতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান নির্বাচন কমিশন সচিব। দেখা যাচ্ছে যে আমাদের অগোচরেই, আমি বলবো অগোচরেই, এই তথ্য যাদের কাছে দিচ্ছি তার থেকে তথ্য অন্য অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্যটা নিচ্ছেন। যার যতটুকু তথ্য, যে তথ্য যার জন্য যতটুকু প্রযোজ্য, তিনি ততটুকু তথ্য নেবেন এবং তিনি তার ক্লায়েন্টেল গ্রুপকে স্যাটিসফাই করবেন। আমাদের জানা মতে এই মুহূর্তে 5টা। কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা তাদের কাছে আমরা জানতে চেয়েছি যে কেন হয়েছে, কিভাবে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসটা এখন অডিটিং এর পর্যায়ে আছে।
ওমরা যাত্রীদের বিমান ভাড়ার সিন্ডিকেট ভাঙতে নতুন নিয়ম চালু করেছে বিমান কর্তৃপক্ষ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানান ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ওমরার বিমান ভাড়া বেড়ে যাওয়ার বিষয়টি মূলত বিমান কর্তৃপক্ষের বিষয়, তবে তাদের সাথে কথা হয়েছে, তারা সিন্ডিকেট ভাঙতে উদ্যোগ নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে কোনো এজেন্সি বা ব্যক্তি অগ্রিমভাবে টিকিট সংরক্ষণ করতে পারবে না। টিকিট কাটার জন্য সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভিসা নিশ্চিত না হলে টিকিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। ধর্ম উপদেষ্টা আরো বলেন, এই নতুন ব্যবস্থার ফলে অতিরিক্ত ভাড়া নির্ধারণ করে সিন্ডিকেট ব্যবসা করার সুযোগ থাকবে না। ওমরা যাত্রীদের জন্য এটি বড় একটি স্বস্তি বয়ে আনবে। হাজিদের জন্য আমরা দুটি প্যাকেজ ঘোষণা করেছিলাম। মদিনায় হজ প্যাকেজ 1 এর হজ যাত্রীদের জন্য সর্বোচ্চ 1 কিলোমিটার মধ্যে এবং হজ প্যাকেজ 2 এর হজ যাত্রীদের জন্য 300-400 মিটারের মধ্যে ওটা করা হয়েছে। হজ যাত্রী প্রতি 1,57,391 টাকা হিসাবে 1,285 কোটি টাকার সমপরিমাণ সৌদি রিয়াল প্রেরণ করেছি। আমরা গতকালও এজেন্সিদেরকে তাগিদ পত্র দিয়েছি। আজ সকালেও সংশ্লিষ্ট এজেন্সি মালিক পরিচালকদের সাথে সভা করেছি এবং তাদেরকে 14 ফেব্রুয়ারির মধ্যে সকল চুক্তি সম্পাদনের জন্য বলা হয়েছে। বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলা শুনানি শেষ, কিছুক্ষণ পর আদেশ। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। কথা বলবো তার সাথে। সাফওয়ান, এখন সেখানে কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। চৈতি, সকাল থেকে বিডিআর বিদ্রোহের দুটি মামলা ছিল, একটি হচ্ছে হত্যা মামলা, একটি বিস্ফোরক মামলা। তো বিস্ফোরক মামলা এর আগে আমরা জানি যে 168 জন জামিন পেয়েছে, তো এরও বাইরে অনেক আসামি ছিল। তো এই যে বিস্ফোরক মামলা, সেখানে এই পর্যন্ত আজকে পর্যন্ত 285 জন সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেছে। তো আজকেও কিন্তু সকাল থেকে এখানে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। তো সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর যারা আসামি পক্ষের আইনজীবীরা ছিল তারা কিন্তু জামিন আবেদন করে। তো সেটি শুনানি কিন্তু চলছিল এবং কিছুক্ষণ আগে এই ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে বলা হয়েছে যে সেটার যে শুনানি সেটা কিছুক্ষণ পরে জানানো হবে। তো আমরা অপেক্ষা করছি। সকাল থেকেই সাক্ষীরা সাক্ষ্য দিচ্ছিলেন এই মামলায়। তো আইনজীবীরা আসলে নির্দিষ্ট করে আসামির সংখ্যা এখনো বলতে পারছেন না যে কতজন আসামি এখনো বিস্ফোরক আইনের যে মামলা সেটিতে রয়েছে। এছাড়া অনেকের কিন্তু সাজার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তবে যেটি আইনজীবীরা বলছেন যে এই বিস্ফোরক মামলার সর্বোচ্চ যে শাস্তি সেটি কিন্তু মৃত্যুদণ্ড। তো সুতরাং কারো ক্ষেত্রে যদি যাবজ্জীবন বা অন্য কোনো সাজা প্রযোজ্য হয়ে থাকে এবং সে যদি পরবর্তীতে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় সেটি তার জন্য প্রযোজ্য হবে না। এবং অনেকেই হয়তো আজকে এখান থেকে জামিনও পেতে পারে, এমনও আমরা জানতে পেরেছি। তো আমরা আসলে অপেক্ষা করছি যে কখন এই আদেশটি আসলে আদালত থেকে দেওয়া হবে। এবং এখানে কিন্তু জানিয়ে দিতে চাই যে একটি বিশেষ আদালতে এই মামলার কার্যক্রম সেটি সকাল থেকে চলছে। এই যে কেরানীগঞ্জে কারাগারের ভেতরে এই বিশেষ একটি আদালত। তো এখানে সকাল থেকে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে এবং পরবর্তীতে আসামিরা জামিন শুনানি করেছে। তো আমার কাছে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলা শুনানি শেষ, কিছুক্ষণ পর হবে আদেশ এবং এই বিষয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন জানাতে সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। রমজানকে সামনে রেখে নিম্ন আয়ের মানুষের জন্য আবারও ট্রাকে করে সাশ্রয়ী মূল্য পণ্য বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। সাশ্রয়ী মূল্যে পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের ক্রেতারা। সরকারকে এই কার্যক্রম আরও বাড়ানোর অনুরোধ তাদের। তারেক মাহমুদ সুজনের প্রতিবেদন। রমজানকে সামনে রেখে 1 মাস 9 দিন পর আবারও শুরু হলো বাণিজ্য মন্ত্রণালয়ের টিসিবির সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম। সোমবার সকাল থেকে তেজগাঁওয়ের টিসিবির আঞ্চলিক কার্যালয় থেকে ট্রাকে বোঝাই করা হয় পণ্য। পরে ঢাকার 50টি পয়েন্টে চলে যায় 50টি গাড়ি। প্রতি গাড়িতে 250 পরিবারের জন্য রয়েছে 250টি প্যাকেজ। প্রতি প্যাকেজে রয়েছে 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি, 2 কেজি ছোলা ও আধা কেজি খেজুর। সাশ্রয়ী মূল্যে পণ্য পেতে দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করে ক্রয় করছেন নিম্ন আয়ের ক্রেতারা। সরকারের এমন উদ্যোগ আরো বাড়ানোর আহ্বান তাদের। আমাদের অনেক উপকার হয়, আমরা পাইলে আমাদের সংসারে স্বাচ্ছন্দ্য বোধ হয়। বাইরে তো তেলের দাম অনেক বেশি, যখন আমাদের কিনে খাওয়ার সামর্থ্য নাই। যে এখানে যদি 150 টাকা, বাইরে এটা 1300 টাকা। সব সময় আমরা এটা চলমান চাই, আমাকে ভালো লাগবে, আমরা গরিব মানুষ, আমরা খেতে পারবো আর কি। টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানান দিনে 17,500 পরিবার পাবে এই প্যাকেজ। প্রতিদিন ঢাকা থেকে
আপনার 50টি ট্রাক এবং চট্টগ্রামে 20টি ট্রাকের মাধ্যমে আমাদের এই পণ্য বিক্রয় কার্যক্রম চলবে। প্রতিটি ট্রাকে 250 জন উপকারভোগীর জন্য পণ্য দেওয়া আছে। একদিনে 17,500 পরিবার এই ট্রাক সেলে আওতা হবে। সোমবার থেকে ঢাকা মহানগরীর 50টি স্থানে এবং চট্টগ্রাম মহানগরীর 20টি স্থানে শুরু হয় এই কার্যক্রম। শিগগিরই অন্যান্য বিভাগীয় শহর এবং নির্দিষ্ট কয়েকটি জেলায় একইভাবে পণ্য বিক্রি শুরু করার কথা জানায় সংস্থাটি। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। রাজধানীর বিভিন্ন থানায় করা হত্যা ও হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক উপদেষ্টা, মন্ত্রী, এমপি, পুলিশ কর্মকর্তা সহ 22 জনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সকালে ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করার পর শুনানি শেষে এ আদেশ দেন আদালত। এদিকে যাত্রাবাড়ী থানার পারভেজ মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তৃণমূল বিএনপি সভাপতি শমসের মোবিন চৌধুরী এবং সাবেক আইটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 4 দিনের রিমান্ড দেন আদালত। একই থানার ইমাম হোসেন হত্যা মামলায় থানাটির সাবেক ওসি আবুল হাসান এবং ডিএমপির সাবেক এসি তানজিল আহমেদকেও 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। অন্য এক হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছে 3 দিনের রিমান্ড। শাহবাগ থানার মামলায় বরিশাল 3 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু ও মোহাম্মদপুর থানার 2টি মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিএসএমএমইউ এর প্রিজন সেল বিভাগে অভিযান কার্যক্রম পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য, কথা বলবো তার সাথে। আদিত্য, কি বলছে দুদকের আভিযানিক দলটি, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? যেমনটি বলছিলেন যে দুর্নীতি দমন কমিশনের একটি আভিযানিক দল কিন্তু ইতিমধ্যে রাজধানীর বিএসএমইউ যে হাসপাতাল, সেই হাসপাতালে কিন্তু অভিযান কার্যক্রম পরিচালনা করছে। মূলত যে তাদের যেই মূল অভিযানিক যে দলটির কার্যক্রম, সেটি হচ্ছে মূলত যে প্রিজন সেলে যে আসামিরা বিগত সময়ে রয়েছিলেন অথবা বিগত সময় থেকেছেন, তাদের অভিযোগ রয়েছে যে তারা বিভিন্ন রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় কিন্তু এখানটায় বহাল তবিয়তে ছিলেন এবং অর্থাৎ তাদের যে শাস্তির মেয়াদ কমানোর জন্য, অর্থাৎ কারাগারে প্রেরণ না করে তারা অসুস্থ না হওয়া সত্ত্বেও কিন্তু বিভিন্ন মহলকে এই ধরনের সাহায্য সহযোগিতা করে কিন্তু মূলত তারা এখানে বহাল তবিয়তে ছিলেন। তারই ধারাবাহিকতায় কিন্তু বিএসএমইউর যে প্রিজন সেলে কিন্তু সকাল থেকেই দুদকের একটি চৌকুশ দল কিন্তু এখানে বিভিন্ন দপ্তর ঘুরে, অর্থাৎ এই বিএসএমইউর যতগুলো বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এর বিভিন্ন বিভাগে গিয়ে কিন্তু এই নথিপত্রগুলো যাচাই বাছাই করছেন এবং নথিপত্রগুলো সংগ্রহ করার চেষ্টা করছেন। তবে তাদের নথিপত্র সংগ্রহের জন্য কিছু বেগ পোহাতে হয়েছে, কেননা বিগত সরকার আমলে যারা এই ধরনের অবৈধ সুবিধাগুলো নিয়েছে তারা কিন্তু তাদের যে নথিপত্র, সেই নথিপত্রগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ রেকর্ড করতে এখনো পায়নি। তারা এখনো কিন্তু বর্তমানে তারা এই দলটি কিন্তু এখন আমার পিছনে, অর্থাৎ পরিচালকের রুমেই রয়েছেন, তারা পরিচালকের সাথে কথা বলছেন। তারা মূলত 4 জনের নাম দিয়েছেন। তার মধ্যে হচ্ছে সাবেক সেনাপ্রধানের ভাই জোসেফ, এবং রয়েছেন হচ্ছে এসটি ইমাম, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই বাণিজ্যিক উপদেষ্টা এসটি ইমামের ছেলে তামিম ইমাম, এবং রয়েছেন নজরুল ইসলাম এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান। তারা যে হাসপাতালগুলোতে ছিলেন সে সময় কিন্তু তাদের অভিযোগ রয়েছে যে তারা বিভিন্ন রকম, অর্থাৎ রাজনৈতিক ছত্রছায়া কিন্তু ছিলেন এবং বিভিন্ন রকম অবৈধ সুবিধা, অর্থাৎ প্রিজন সেলে থাকা অবস্থায় যে পরিমাণ যেইভাবে থাকার কথা, অর্থাৎ চিকিৎসা নেওয়ার কথা, সেভাবে চিকিৎসা না নিয়ে নিয়ম বহির্ভূত অনেক কাজই তারা করে গিয়েছেন। মূলত তাদের যে সহযোগিতা করেছে, অর্থাৎ ওই সময়কালে যারা এইখানে কর্মরত ছিলেন, এই বিভাগগুলোতে কর্মরত ছিলেন, তাদেরকে কিন্তু শনাক্ত করার চেষ্টা চলছে এবং শনাক্ত করার পরবর্তীতে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। তবে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে আমার কাছে, সেটি হচ্ছে তাদের যে নথিপত্রগুলো রয়েছে সেই নথিপত্রগুলো যাচাই বাছাই চলছে। দুদকের এনফোর্সমেন্ট টিম আমাদের সাথে কথা বলার পরবর্তীতে আমরা আরো বিস্তারিত আমাদের দর্শকদের জানাতে পারবো। এই ছিল আমার কাছে রাজধানীর বিএসএমইউ থেকে অভিযানের সর্বশেষ তথ্য। আদিত্য, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ফজলে আদিত্য। ধানমন্ডি 32-এ পঞ্চম দিনেও সাধারণ মানুষের ক্ষোভের আঁচড় পড়েছে। অনেকে নিয়ে যাচ্ছেন ইট পাথর, অনেকে খুলে নিয়ে যাচ্ছেন ভবনের ধাতব বস্তু। দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন ভাঙা বাড়িটি দেখতে। বলছেন শেখ হাসিনার কর্মফলেই এমন পরিণতি। অহংকারী যে কারোর জন্য 32 নম্বরের পরিণতি বড় শিক্ষা বলে মনে করছেন আগতরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে।
70ঊর্ধ্ব অবসরপ্রাপ্ত বিএডিসি কর্মকর্তা সিরাজুল হক শ্যামলী থেকে এসেছেন ধানমন্ডি 32-এ জনরোষে নিশ্চিহ্ন হওয়া স্থাপনাটি দেখতে। চোখের সামনে একটি দম্ভের চূর্ণ বিচূর্ণ ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে ভাবছেন হাসিনার অসংখ্য উক্তি। বলছেন জীবদ্দশায় এমন পতন দেখবেন কখনোই ভাবেননি এ বয়োবৃদ্ধ। এটা কেউই কল্পনা করেনি। ওরা তো স্বৈরাচার সরকার শেখ হাসিনাও তো কল্পনাও করেনি এবং অন্য সাধারণ লোকও কল্পনা করেনি। 5 ফেব্রুয়ারি শেখ হাসিনার বক্তব্য ঘিরে শুরু হওয়া ছাত্র জনতার ক্ষোভ যেন শেষ হবার নয়। উৎসুক মানুষের ভিড় কমছেই না, বরং মানুষ আসছেন দূর দূরান্ত থেকে। আমি কিশোরগঞ্জ থেকে আইছি। সে আমাদের দেশের এক ফেসিবাদ কায়েম করছিল, ছাত্র জনতা তাদেরকে গুলি করে মারছে। পলাতক শেখ হাসিনা গেল 15 বছর যে নির্যাতন নিপীড়ন চালিয়েছেন তার পরিণতি হিসেবে পতন অনিবার্য ছিলই বলে মনে করছেন আগতরা। বলছেন এ জাদুঘরের নিশ্চিহ্ন হয়ে যাওয়া তার ক্ষুদ্র ইঙ্গিত মাত্র। এত খারাপ পরিণতি মানুষের হওয়া উচিত না। এরা যারা ছিল এখানে, যারা এই দেশ যারা শাসন করছে, তাদের ভিতরে সমস্ত অপরাধগুলো একসাথে জড়ো হয়েছে। তার মানে এদের অবস্থা আরো ভয়ঙ্কর হওয়া উচিত ছিল, কিন্তু সেইটা হয় নাই। পাবলিক তো তাও এটা কম করে ফেলেছে আমি মনে করি, কারণ এই সরকার প্রতিহিংসার রাজনীতি করে। সেই ক্ষমতা যতবারই আসবে ততবারই সাধারণ নিরীহ লোকগুলোর ফাঁসির মঞ্চে ঝুলাবে। অনেকে কাটা রড ইট থেকে খুঁজছেন উপার্জন, তবে কেউ কেউ নিয়ে যাচ্ছেন ঘৃণার স্মৃতিস্মারক হিসেবে। কইরে গেছে স্বৈরাচার, এটার জন্য এটুকু আমার মনে হয় তার শাস্তি হয়নি, আরো বেশি হয়েছে। বাড়িটা আরো আগেই ভাঙা দরকার ছিল, বাড়িটা আজকে কালকে ভাঙা দরকার ছিল না। বাড়িটা আমরা চাই যে আর আগে যদি ভাঙতে পারতাম আমরা, তাহলে আরো বেশি খুশি হতাম। অহংকারী শাসকদের জন্য এই স্থাপনার পতন বড় সতর্কতা বলে মনে করছেন সাধারণ মানুষ। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রাজারবাগে মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানে 6 মাস ছাত্র জনতা এখন কোথায় শীর্ষক গোলটেবিল বৈঠক চলছে এবং কথা বলছেন বক্তারা। আমরা যুক্ত হচ্ছি সেখানে। 6 মাস আগে কিন্তু আমরা মুক্তির আনন্দে আমরা ভাসছিলাম। আমি যারা এদিকে বসে আছেন বাদিকে আপনাদের তাকিয়ে একটু দেখতে অনুরোধ করব, জানলা দিয়ে। যারা এই পাশে বসে আছেন তাদেরকেও বলবো যদি সম্ভব হয় পেছনের দিকে একটু তাকিয়ে দেখুন। মুক্ত বিহঙ্গ এখানে উঠছে। বাংলাদেশের মানুষ কিন্তু 5ই আগস্টে যেটি প্রত্যাশা করেছিল, কেন বলেছিল দ্বিতীয় স্বাধীনতা, এ কথাটি কেন মানুষের মনে এসেছিল? হ্যাঁ, ঠিক এই শব্দগুলো ব্যবহার করা না করা নিয়ে হয়তো মতভেদ থাকতে পারে। প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা, অনেক কিছু প্রশ্ন জাগতে পারে, কিন্তু এটা তো সত্যি আমরা কিন্তু একটি মুক্তির আশ্বাস নতুন করে পেয়েছিলাম 5ই আগস্ট। এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। এবং এই যে পাখি দেখছি আমি বাদিকে, ঠিক সেভাবে আমরা বাংলাদেশে যদি আমরা উড়ে বেড়াতে না পারি তাহলে এই দেশ কেন স্বাধীন করা হয়েছিল, কেন আমরা স্বাধীন করেছিলাম, সেই প্রশ্নটি কিন্তু আসবে। আমরা একটি পরিবর্তন চেয়েছি। 6 মাস আগে কিন্তু এই প্রশ্নটি ওঠেনি ছাত্র জনতা কোথায়, দেশের মানুষ কোথায়। আজকে 6 মাস পরে সে প্রশ্নটি কেন উঠল? কতগুলো ঘটনা প্রবাহ কিন্তু এই মানুষের মানে বাংলাদেশের মানুষের মনে এই প্রশ্নটি তুলেছে। এগুলো আপনারা বেশ বিস্তৃত আলোচনা করেছেন, সেই আলোচনার দ্বিরুক্তি আমি করব না। আমি খুব সংক্ষেপে বলবো যে পাকিস্তান থেকে আমরা যখন আলাদা হয়েছিলাম আমাদের 2টি উদ্দেশ্য ছিল, মূল 2টি প্রতিপাদ্য। প্রথমটি ছিল গণতন্ত্র এবং দ্বিতীয়টি, আমি বিশ্বাস করি, জানি না সবাই একমত হবেন কিনা, দ্বিতীয়টি ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশে তখনকার জনসংখ্যা বর্তমান জনসংখ্যার অনেক কম ছিল, অর্ধেক হয়তো ছিল। আমরা তখন চেয়েছিলাম তৎকালীন পূর্ব পাকিস্তানের কোটি কোটি দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি, এবং এই 2টি উদ্দেশ্যে বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আজকে স্বাধীনতার প্রায় 54 বছর পরে এসে সেই প্রশ্নগুলো কিন্তু বারবার ফিরে ফিরে আমাদের মনে আসছে, এবং আমরা বিগত 2024 সালের 5ই আগস্ট যে মুক্তির আশ্বাস নিয়েছিলাম, মাত্র 6 মাসের ব্যবধানে অনেকের মনে এই প্রশ্ন এসেছে।
রাজারবাগে মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানে ৬ মাস ছাত্র জনতা এখন কোথায় শীর্ষক গোলটেবিল বৈঠক চলছে এবং কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আমরা যুক্ত ছিলাম সেখানে। অপারেশন ডেভিল হান্টে গাজীপুর থেকে সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন ইসলাম সহ ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো পর্যন্ত সারা দেশে আটক হয়েছে ১৪০৮ জন। রোববার রাত আনুমানিক ১২টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি এলাকার মরহুম খায়রুল ইসলাম মিলনের মালিকানাধীন ৬তলা ভবনে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তিনি সিরাজগঞ্জ ৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ রাত 11:30টার দিকে ওই বাড়িটি ঘেরাও করে এবং পরবর্তীতে ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকার আনুকে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিরপরাধ কেউ যেন সাজা না পায় সেজন্য একাধিক কমিটি কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সাথে ডেভিল নির্মূল না হওয়া পর্যন্ত অপারেশন চলবে বলেও জানান তিনি। সোমবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মত বিনিময় সভায় চলমান ডেভিল হান্ট অপারেশন নিয়ে কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। এই যে ডেভিল হান্ট যেটা যে অপারেশনটা আপনারা বললেন, এই অপারেশনটা চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ডেভিল এখান থেকে মুক্ত না হবে। এই জন্য যেন নির্দোষী যেন কোনো অবস্থায় শাস্তি না পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা কিন্তু নিচ্ছি। আমরা শুধু এই থানার ইসেদের উপরে আমরা কিন্তু ছাড়ি নেই, এই যে আমাদের ইভেন এই যে আইজি সাহেব এখানে আছেন, ওনার ওখানে কিন্তু একটা কমিটি করে দেওয়া হয়েছে। চট্টগ্রামে বসতবাড়িতে লাগা আগুনে পুড়ে নিহত হয়েছেন 2 জন। সোমবার সকাল 6টা 40 নগরীর কোতোয়ালি থানার বলুয়ার দিঘির পশ্চিম পাড়ে জাফর সওদাগর কলোনিতে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার স্টেশনের 4টি ইউনিট প্রায় 1.5 ঘন্টা চেষ্টার পর সকাল 8টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই 5টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায় এবং শ্বাসরুদ্ধ হয়ে 2 জন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 3 জন। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।